আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৬৫ পৃষ্ঠার এই ৩ নং থেকে শুরু করে ৬ নং পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখো ৩ নং এর কিন্তু ৩টি প্রশ্ন দেওয়া আছে। ১, ২, ৩। তো ৩ নং এর ১ নং দেখো ৫টি পেন্সিলের দাম ৬০ টাকা হলে ৯টি পেন্সিলের দাম কত? প্রথমে আমরা এখানে ৫টি পেন্সিলের দাম দেওয়া আছে, এখান থেকে একটি পেন্সিলের দাম বের করব। বের করে ৯ দ্বারা গুণ করে দিলেই কিন্তু এটার উত্তরটা পেয়ে যাব। ৩ এর ১ নং ৫টি পেন্সিলের দাম ৬০ টাকা। সুতরাং একটি পেন্সিলের দাম অবশ্যই কম হবে, তাহলে ৬০কে ৫ দ্বারা ভাগ করতে হবে, এত টাকা। তো ৬০কে ৫ দ্বারা ভাগ করলে কত পাবো? ১২। তো দেখো একটি পেন্সিলের দাম কত পেলাম? ১২ টাকা। যদি না পারো ভাগটা আমি করে দেখাচ্ছি। এই যে এখানে ৬০কে ৫ দ্বারা ভাগ করি। ৫ একে ৫, বিয়োগ করলাম ১, এই ০ ২, কত হবে? ১০। ৫ দুগুণে ১০। এই যে আমি রাফটা করে দেখালাম, হ্যাঁ? আচ্ছা, তো একটি পেন্সিলের দাম কত টাকা? ১২ টাকা পেয়ে গেছি। তো এখন লিখতে পারো, এখানে আবার লিখতে পারো যে একটি পেন্সিলের দাম ১২ টাকা। সুতরাং আমাদের ৯টি পেন্সিলের দাম বের করতে হবে। তো ৯টি পেন্সিলের দাম অবশ্যই বেশি হবে, ১২ গুণ ৯। তাহলে গুণ করলে হবে ৯ ১২ ১০৮ টাকা। না পারলে আমি ডান পাশে রাফ দেখাচ্ছি। ১২কে ৯ দ্বারা গুণ করতে হবে। ৯ দুগুণে ১৮, হাতে আছে ১, ৯কে ৯ আর একে ১০, ১০৮। এখন তোমরা উত্তর লিখতে পারো, উত্তর ১০৮ টাকা। আশা করি সকলে বুঝতে পেরেছো। এখন আমি ৩ এর ২ নং সমাধান করে দেখাবো। তো ৩ এর ২ নং কি আছে? ভাজক ভাগশেষের ৩ গুণ এবং ভাগফল ভাজকের ৪ গুণ। ভাগশেষ যদি ২ হয় তাহলে ভাজ্য কত? তাহলে এখান থেকে আমাদের ভাজ্য বের করতে হলে ভাজক, ভাগফল এবং ভাগশেষ এই ৩টে জানতে হবে। তো ভাগশেষ কিন্তু এখানে প্রশ্নে দেওয়া আছে, শুধু ভাজক আর ভাগফলটা বের করে নিতে হবে। হ্যাঁ, ভাজক ভাগশেষের ৩ গুণ, তার মানে ভাগশেষকে ৩ দ্বারা গুণ করলে ভাজক পাবো। আবার ভাগফল ভাজকের ৪ গুণ, তার মানে ভাজক যেটা পাবো, ভাজককে ৪ দ্বারা গুণ করলে ভাগফল পাওয়া যাবে। ওকে, ৩ এর ২ দেওয়া আছে ভাগশেষ ২। ভাগশেষ ২ আমি লিখলাম, হ্যাঁ? এখন ভাজক ভাগশেষের কত গুণ? ৩ গুণ। ভাগশেষের ৩ গুণ। সুতরাং ভাজক সমান ভাগশেষ কত? ২, আর এই ২কে ৩ দ্বারা গুণ করব। ৩ দুগুণে কত? ৬। ভাজক কিন্তু পেয়ে গেলাম। আবার ভাগফল ভাজকের কত? ৪ গুণ। সুতরাং ভাগফল কত হবে? এই ভাজক কত? ৬। এই ৬কে এই ৪ দ্বারা গুণ করো। ৪ ৬ কত? ৪ ৬ কত হয়? ২৪। নিচে লিখি আমি, ৪ ৬ ২৪। তো দেখো ভাগশেষ ২ দেওয়া ছিল, আর ভাজক ভাগশেষের ৩ গুণ, তার মানে ভাজক বের করলাম কত? ভাগশেষকে ৩ দ্বারা গুণ করে ৬ পেলাম। ভাগফল ভাজকের ৪ গুণ। তো ভাগফল বের করলাম কিভাবে? ভাজক ৬, এই ৬কে ৪ দ্বারা গুণ করলাম, কত হলো? ২৪। তো দেখো এখন আমাদের
ভাগশেষ, ভাজক এবং ভাগফল এই তিনটা জিনিস পেয়ে গেছি। এখন ভাজ্য বের করা খুবই সহজ হয়ে যাবে। এখন যে আমরা সূত্র জানি সেই সূত্রটা ইউজ করব। এখন লিখব যে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, এখানে ব্র্যাকেট দিলাম, যোগ ভাগশেষ। এটা সূত্র। ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন শুধু মানগুলো বসিয়ে দিব। ভাজক কিন্তু দেখো এখানে কত? 6, তাহলে 6 বসিয়ে দিলাম, গুণ ভাগফল এই যে 24 বসিয়ে দিলাম, আর এই ভাগশেষ হলো কত? 2, এই 2 লিখলাম। এখন দেখো 6 এবং 24 গুণ করব, 144 যোগ 2, তো 144-এর সঙ্গে 2 যোগ করলে হবে 146। তো আমাদের কিন্তু এটাই উত্তর। বলেছিল ভাজ্য কত, ভাজ্য পেলাম কত? 146। উত্তরটা আমি ডান পাশে সংক্ষেপে লিখে দিলাম, 146। ওকে, এখন আমি 3 নং দেখো, জনাব শম্পার মাসিক বেতন 7,500 টাকা, প্রতি মাসে তার খরচ হয় 7,250 টাকা, তিনি 1 বছরে কত টাকা জমাতে পারবেন? একদম সিম্পল অঙ্ক। 3 নম্বর, তাহলে এখানে লিখবো জনাব শম্পার মাসিক বেতন কত টাকা? 7,500 টাকা। জনাব শম্পার মাসিক বেতন 7,500 টাকা। প্রতি মাসে তার খরচ হয় 7,250 টাকা। এটা বিয়োগ করতে হবে। সুতরাং প্রতি মাসে তার জমা হয়, তাহলে কত? বিয়োগ করি। এখানে বিয়োগ করলে 0, 5 আছে কত? হলো 10, 5 হাতে আছে 1, 1 আর 2 3 আছে কত? হলো 5, 250 টাকা পেলাম হলো তার 1 মাসে জমা। অর্থাৎ প্রতি মাসে মানে কি? 1 মাসে তার জমা হয় কত? 250 টাকা। আমাদের বলেছে 1 বছরে কত টাকা জমাতে পারবেন। তো এখন এখানে লিখতে পারি যে আমরা জানি 1 বছর সমান 12 মাস। ওকে, প্রতি মাসে তার জমা হয় কত? 250 টাকা। এটাকে লিখতে পারি এইভাবে যে 1 মাসে, প্রতি মাসে মানে কি? 1 মাসে, 1 মাসে তিনি জমাতে পারবেন 250 টাকা। ওই কথাটাকে সাজিয়ে লিখছি। আগের কথাটা লিখছিলাম প্রতি মাসে তার জমা হয় এত টাকা, 250 টাকা। এই কথাটাকে লিখলাম 1 মাসে তিনি জমাতে পারবেন, কারণ প্রশ্নে ছিল তিনি 1 বছরে কত টাকা জমাতে পারবেন। তার সাথে কথাটা মিল রেখে আমি লিখেছি যে 1 মাসে তিনি জমাতে পারবেন 250 টাকা। ঠিক আছে? তো 12 মাস সে কতটুকু? 12 মাস মানে তো 1 বছর। সুতরাং 12 মাসে তিনি জমাতে পারবেন। তাহলে 250 গুণ 12, এটা গুণ করে দাও। ব্যাস, এই গুণটা আমি এখানে তোমাদের দেখাচ্ছি। 250-কে 12 দ্বারা গুণ করতে হবে। তো দেখো 0, 2 0 0, 5 দুগুণে 10, 0 হাত আছে 1, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 আর কে 5। পরবর্তী লাইন করার জন্য এখানে 0 দিলাম, 1 0 0, 5 1 5, 2 1 2, যোগ করো 0 0, 5 5 যোগ করে 10 হাত আছে 1, কত? 3,000 টাকা তিনি 1 বছরে জমাতে পারবেন। এখন উত্তর এখানে লিখো, উত্তর
3,000 টাকা। তো দেখো 4 নং অঙ্কে কি আছে, রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। মনি আর রূপা এক প্রত্যেকের কাছে কত টাকা আছে? 4 নং কি আছে, রূপা ও মনির একসাথে রয়েছে। রূপা ও মনির কাছে, কথা লিখতে হবে, রূপা ও মনির কাছে, দেখো রূপা ও মনির কাছে একসাথে রয়েছে কত, 875 টাকা। ঠিক আছে, এখন বলা হয়েছে মনির কাছে রূপার চেয়ে বেশি রয়েছে কত টাকা, 125 টাকা। এইটা বিয়োগ করতে হবে। ভালো করে দেখো আমি কি লিখেছি, রূপা ও মনির কাছে একসাথে রয়েছে 875 টাকা, মনির কাছে রূপার চেয়ে বেশি রয়েছে 125 টাকা। সুতরাং দুইজনের সমান অংশ এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে, 0, 7 থেকে 2 বিয়োগ করলে 5, আর 8 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 7, 750 টাকা। এই দেখো এখানে আমি লিখেছি দুইজনের সমান অংশ, এর কথার অর্থ হলো এই 750 টাকার মধ্যে দুইজনের সমান টাকা রয়েছে, কারো কম বেশি নেই। হ্যাঁ, এই জন্য এখন এই দুইজনের মধ্যে টাকা কম আছে কার, রূপার না মনির? রূপার কাছে কিন্তু কম আছে, কেন দেখো মনির কাছে রূপার চেয়ে বেশি রয়েছে 125 টাকা, তার মানে রূপার চেয়ে বেশি মানে কি, রূপার কম আছে। তাহলে এখন এখানে লিখতে পারি, সুতরাং রূপার কাছে রয়েছে, এই যে 750 টাকা পেলাম, এই 750-কে 2 দ্বারা ভাগ করতে হবে। এখন 2 দিয়ে ভাগ করব কেন, কারণ এই 750 টাকার মধ্যে দুইজনের সমান অংশ রয়েছে তাই। হ্যাঁ, তো 750-কে আমি 2 দিয়ে ভাগ করব। তো এই ভাগের রাফটা তোমাদের আমি এখানে করে দেখাচ্ছি, এই জায়গায় করে দেখাচ্ছি, 2 দ্বারা 750-কে ভাগ করতে হবে। 2 7-এর মধ্যে কতবার যাবে, 3 বার, 3 দুগুণে 6, বিয়োগ করলে কত হবে, 1, 5 নামালাম, কত হলো, 15। তো 2 15-এর মধ্যে 7 বার যায়, 7 দুগুণে 14, বিয়োগ করলে 1, পরবর্তী অঙ্ক 0 নামালাম, 10-এর মধ্যে 2 কতবার যাবে, 5 বার, 5 দুগুণে 10, তো কত পেলাম, 375 টাকা। এটাই হলো কার টাকা, রূপার কাছে কত টাকা সেটা পেলাম। এখন প্রশ্নে বলে দেওয়া হয়েছে মনির কাছে রূপার চেয়ে বেশি রয়েছে 125 টাকা। হ্যাঁ, তার মানে এই যে 375 সাথে 375 টাকা হলো রূপার কাছে রয়েছে। তো রূপার টাকার সাথে 125 টাকা যোগ করে দিলেই আমরা মনির কাছে কত টাকা সেটা পেয়ে যাব। তাহলে এখানে লিখতে পারো তোমরা যে যেহেতু মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। ঠিক আছে, আবার দেখো, যেহেতু এটা প্রশ্নে দেওয়া আছে, যেহেতু মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে, তা রূপার কাছে টাকা রয়েছে কত, 375 টাকা, তো এটার সাথে 125 যোগ করে দিলেই আমরা মনির কাছে কত টাকা সেটা পেয়ে যাব। এখন লিখতে পারি, সুতরাং মনির কাছে রয়েছে কত, এই যে 375 যোগ 125,
125 এত টাকা। তাহলে এটা যোগ করলে হবে কত? 500 টাকা। এটা রাফটা তোমরা করে নিবা, আমি রাফটা করলাম না। এখন উত্তর, এটার দুইটা উত্তর লিখবা। রূপার কত? রূপার হলো 375 টাকা এবং মনির 500 টাকা। এটাই উত্তর। আশা করি সকলেই বুঝতে পেরেছো। তো দেখো, এখন আমি তোমাদের আর দুইটা অঙ্ক দেখাবো, 5 নং এবং 6 নং। পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? হয় 5 নাম্বার। তো এখানে প্রথমে লিখব পুত্রের বয়স। পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ। এটা কিন্তু প্রশ্নে দেওয়া নাই, এটা আমি ধরে নিলাম যে পুত্রের বয়স সমান পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ। পিতার বয়স সমান পুত্রের বয়সের 4 গুণ। এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। প্রশ্নে বলা হয়েছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। এটাই আমি লিখলাম। এখন এটা আমাদের যোগ করতে হবে। এখানে লিখবা যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের, এই 4 সঙ্গে 1 যোগ করলে কত হবে? 5 গুণ। দেখো, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান সমান পুত্রের বয়সের, এই 4 এর সঙ্গে 1 যোগ করলে 5 গুণ। এখন এই পুত্রের বয়সের 5 গুণ, এই কথাটা তোমরা এখানে দেখে দেখে লিখে ফেলো। পুত্রের বয়সের 5 গুণ সমান সমান দিয়ে কি লিখবা? সমষ্টি দেওয়া আছে কত? 55 বছর। এই যে 55 বছর। সুতরাং পুত্রের বয়স, দেখো পুত্রের বয়স বের করতে হলে এই যে সমষ্টি কত আছে 55, এটাকে এই 5 দিয়ে ভাগ করতে হবে। 55 ভাগ 5 এত বছর। 55কে 5 দ্বারা ভাগ করলে কত হবে? 11 বছর। তো দেখো, পুত্রের বয়স কিন্তু পেয়ে গেলাম 11 বছর। এখন পিতার বয়স বের কর। পিতার বয়স বের করতে হলে আমরা দুইভাবে বের করতে পারি। পিতার বয়সটা দুইভাবে বের করা যাবে। 1 নাম্বার হলো এই যে সমষ্টি কত 55, এই 55 থেকে পুত্রের বয়স কত 11 বছর, এটা বিয়োগ করে দিলে পিতার বয়স পাবো। আরেকটা ভাবে পাবো, সেটা কি? পুত্রের বয়স কত 11 বছর, পুত্রের বয়সকে 4 দ্বারা গুণ করে দিলেও পাবো। ঠিক আছে, দুইভাবে কিন্তু পিতার বয়সটা বের করা যাবে। এখন আমি লিখি, সুতরাং পিতার বয়স, তাহলে পুত্রের বয়সের 4 গুণ। পিতার বয়স হলো পুত্রের বয়সের 4 গুণ। পুত্রের বয়স কত? 11 বছর, এর সাথে আমি 4 গুণ করে দিলাম। তাহলে 4 11 কত হবে? 44 বছর। এই 44 বছর হলো পিতার বয়স। উত্তর কিন্তু দুইটা। উত্তর হলো এই যে পুত্রের বয়স 11 বছর আর পিতার বয়স 44 বছর। তোমরা উত্তরটা এখানে লিখে দিলাম। লিখলাম পুত্রের বয়স 11 বছর এবং পিতার বয়স 44 বছর। তো দেখো, আরেকটা অঙ্ক আছে 6 নাম্বার। 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? 6 নাম্বার। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে একটি হাঁসের দাম কত?
85 টাকা। সুতরাং 3টি হাঁসের দাম কত হবে? তাহলে 85 গুণ 3, এটা গুণ করি। 3 5 15, 5 হাতে আছে 1, 3 8 24 আর 1 25, 255 টাকা। 3টি হাঁসের দাম পেয়ে গেলাম। এখন লিখতে হবে 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে কত? 639 টাকা। দেখো 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে কত? 639 টাকা। আর 3টি হাঁসের দাম কিন্তু পেয়েছি, তাহলে এখানে নিচে লেখো 3টি হাঁসের দাম কত পেয়েছি? 255। এখানে লেখো 255 টাকা। এটা হলো বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি পাবো? দেখো 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা, আর 3টি হাঁসের দাম পেয়েছি কত? 255 টাকা। তাহলে এখান থেকে যে বিয়োগ করে দেই তাহলে কি পাবো? 4টি মুরগির দাম। এখন লিখতে পারি সুতরাং 4টি মুরগির দাম বিয়োগ করো। বিয়োগ করলে কত হবে? 9 থেকে 5 বিয়োগ করলে 4, আর 5 আছে কত হলে 13 হবে 8, হাতে আছে 1, 3 আছে কত হলে 6, 384 টাকা। এই 384 টাকা হলো 4টি মুরগির দাম। আমাদের বের করতে বলেছে একটি মুরগির দাম। সুতরাং একটি মুরগির দাম এই 384 কে এই 4 দিয়ে ভাগ করতে হবে। এটা ভাগ করতে হবে কিন্তু, হ্যাঁ, এত টাকা। তাহলে এই যে ভাগটা, এই ভাগের রাফটা আমি তোমাদের, এটা কত? 96 টাকা হবে। রাফটা তোমাদের করে দেখাচ্ছি। উত্তর 96 টাকা। আমি রাফটা তোমাদের এখানে করিয়ে দেখাচ্ছি। এই 4 দ্বারা 384 ভাগ করব। 4 3 মধ্যে যায় না, 4 দ্বারা তাহলে 38 ভাগ করতে হবে। তা 38 এর মধ্যে 4 কতবার যাবে? 4 নং 36, 9 বার। 4 নং 36 বিয়োগ করলে কত হবে? 2, এই 4 নামালাম। 4 24 এর মধ্যে 6 বার, 4 6 24। এই হলো 96 টাকা। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব